আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 5 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশে আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। নৈবত্তিক অংশ মান 25। তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথা উত্তর প্রশ্ন থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ, প্রশ্ন 1। আজকাল কোন মাধ্যমে যোগাযোগের কাজ বেশি হচ্ছে? ডিজিটাল মাধ্যমে। প্রশ্ন 2। চিঠিতে কোন অর্থে 80 লেখা হয়েছে? 80 অর্থে। প্রশ্ন 3। অনেকেই নিয়মিত কি লেখেন? রোজনা মোচা। প্রশ্ন 4। ডায়েরিতে বা খাতায় রোজনা মোচা লিখে রাখলে পরে তা কী হতে পারে? পরে তা কাজে লাগতে পারে, পুস্তক আকারে প্রকাশিত কিন্তু হতে পারে। প্রশ্ন 5। চিঠি কী ধরনের লেখা? প্রায়োগিক লেখা। প্রশ্ন 6। একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় কী ছিল? চিঠি লেখা। প্রশ্ন 7। চিঠি সাধারণত কিভাবে পাঠানো হয়? খামে ভরে। প্রশ্ন 8। খামে ভরে চিঠি পাঠানোর সময় উপরে বাম পাশে কার নাম ঠিকানা লেখা হয়? প্রেরকের। প্রশ্ন 9। খামে ভরে চিঠি পাঠানোর সময় উপরে কোন পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়? ডান পাশে। প্রশ্ন 10। চিঠির ব্যবহার ক্রমশ কী হচ্ছে? কমে যাচ্ছে। প্রশ্ন 11। মুক্তিযোদ্ধা ফেরদৌসের লেখা চিঠিটি তার মায়ের কাছে কে নিয়ে যাবেন? মন্টু। প্রশ্ন 12। মন্টু সম্পর্কে মুক্তিযোদ্ধা ফেরদৌস মাকে কি লিখেছেন? ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও। প্রশ্ন 13। কার মনে চমা ঘটনা বলতে অনেক বছর লেগে যাবে? মুক্তিযোদ্ধা ফেরদৌসের। প্রশ্ন 14। মায়ের দোয়া আমার সাথে আছে, আমার ভয় কি? এই কথা কে বলেছেন? মুক্তিযোদ্ধা ফেরদৌস এ কথা বলেছেন। প্রশ্ন 15। এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না, এই কথা মুক্তিযোদ্ধা ফেরদৌস কাকে বলেছেন? তার মাকে বলেছেন। প্রশ্ন 16। বিশাল বাবরি চুল, দাড়ি, গোঁফ সহ মুক্তিযোদ্ধা ফেরদৌসকে দেখে মিহিরের কেমন লাগে? আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। প্রশ্ন 17। একসময়ে মুরগি জবাই দেখতে ভয় পেতেন কে? একসময় মুরগি জবাই দেখতে ভয় পেতেন হচ্ছে ফেরদৌস। প্রশ্ন 18। একসময়কার ভীতু ফেরদৌস এখন রণাঙ্গনে কি করেন? রক্তের নদীতে সাঁতার কাটেন। এবার আসো দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখি। প্রশ্ন 1। পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন 2। জলা কি? জলা হচ্ছে জলমগ্ন ভূমি। প্রশ্ন 3। সৈয়দ মুস্তফা আলী কত সালে মৃত্যুবরণ করেন? 1974 সালে। প্রশ্ন 4। যুগ যুগ ধরে মানুষ পিরামিডের সামনে দাঁড়িয়ে কি সংগ্রহ করার চেষ্টা করছে? বিস্তর জল্পনা কল্পনা করে দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। প্রশ্ন 5। পিরামিডের ভেতরে যেতে পৃথিবীর মানুষের কত বছর সময় লেগেছিল? 6,500 বছর সময় লেগেছিল। প্রশ্ন 6। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে 1 লক্ষ লোকের কত বছর লেগেছিল? 20 বছর লেগেছিল 1 লক্ষ লোকের। প্রশ্ন 7। মিশরের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম কায়রো। প্রশ্ন 8। কোথায় অধ্যাপনার মধ্য দিয়ে সৈয়দ মুস্তফা আলীর কর্মজীবন শুরু হয়? আফগানিস্তানের কাবুলে। প্রশ্ন 9। সৈয়দ মুস্তফা আলীর রচনার একটি বড় অংশ কি? ভ্রমণ কাহিনী হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর রচনার একটি বড় অংশ। প্রশ্ন 10। পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী এগুলো লেখককে? এই সবগুলো লেখকই হচ্ছেন কে? সৈয়দ মুস্তফা আলী। প্রশ্ন 11। পিরামিড লেখাটি সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পিরামিড লেখাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন 12। অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে আমরা কয়টি আশ্চর্যবোধক চিহ্ন দিই? 3টি। ঠিক আছে, 1টা 2টা 3টা দেওয়া থাকে অনেক সময়। প্রশ্ন 13। পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কি? পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। প্রশ্ন 14। শেষ পর্যন্ত পিরামিডের ভেতরে যিনি ঢুকেছিলেন তার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল কি? নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয় করা। প্রশ্ন 15। পিরামিড পৃথিবীর কোন আশ্চর্যের অন্যতম একটি? পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম একটি। প্রশ্ন 16। পিরামিডের উচ্চতা স্পষ্ট বোঝা যায় কখন?
পিরামিড থেকে দূরে চলে গেলে তখন পিরামিডের উচ্চতা স্পষ্ট বোঝা যায়। প্রশ্ন 17, বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহকে কি বলে? মমি বলা হয়। এবার দেখব 74 পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন 2, বাংলাদেশের ইতিহাস কত বছরের ইতিহাস? বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস। প্রশ্ন 3, রাজাদের পরে কারা এদেশে এলেন? মন্ত্রী, সামন্ত, মহাসামন্তের দল। প্রশ্ন 4, কারা ধুতির সাথে চাদর পরত? শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত। প্রশ্ন 5, সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল কাদের? সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। প্রশ্ন 6, ঘোড়াচুর কি? ঘোড়াচুর হচ্ছে এক ধরনের খোপার নাম। প্রশ্ন 7, সুবর্ণকুণ্ডল অর্থ কী? সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ হচ্ছে সোনার দুল। প্রশ্ন 8, প্রাচীনকালে সাধারণ লোকেরা কিসের পাত্রে রান্নাবান্না করত? প্রাচীনকালে সাধারণ লোকেরা মাটির পাত্রে রান্নাবান্না করত। প্রশ্ন 9, প্রাচীনকালে ধনী লোকেরা কিসের খেলা খেলতো? প্রাচীনকালে ধনী লোকেরা ঘোড়া এবং হাতির খেলা দেখতো। কিসের খেলা দেখতো আর কি, খেলতো না। প্রশ্ন 10, প্রাচীনকালে যাতায়াতের প্রধান বাহন কী ছিল? প্রাচীনকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা। প্রশ্ন 11, যে রচনায় বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় তাকে কী ধরনের রচনা বলে? তো এই ধরনের রচনাকে বলে কি? বিশ্লেষণমূলক রচনা। প্রশ্ন 12, কতকাল ধরে রচনাটি কী ধরনের রচনা? কতকাল ধরে রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা। প্রশ্ন 13, বিপুলা পৃথিবী কার লেখা বই? বিপুলা পৃথিবী আনিসুজ্জামানের লেখা একটি বইয়ের নাম। প্রশ্ন 14, 1000 বছর আগে সব পুরুষই কী পরত? 1000 বছর আগে সব পুরুষই ধুতি পরত। প্রশ্ন 15, 1000 বছর আগে মেয়েরা কী পরত? 1000 বছর আগে মেয়েরা শাড়ি পরত। প্রশ্ন 16, আগেকার দিনে পুরুষের ধুতি এবং মেয়েদের শাড়ির মধ্যে কী মিল ছিল? দুই হতো বহরে ছোট। প্রশ্ন 17, আগেকার দিনে কারা জুতো ব্যবহার করত? যোদ্ধা বা পাহারাদাররা শুধুমাত্র জুতো ব্যবহার করত। প্রশ্ন 18, আগেকার দিনে সাধারণ মানুষেরা পায়ে কী পরত? তারা কাঠের খড়ম পরত। প্রশ্ন 19, প্রাচীনকালে বাঙালিদের মধ্যে কোকড়া চুল কপালের উপরে বেঁধে রাখত কারা? শৌখিন পুরুষেরা। প্রশ্ন 20, প্রাচীনকালে বাঙালিদের মধ্যে উঁচু করে ঘোড়াচুর বাঁধত কারা? মেয়েরা। প্রশ্ন 21, প্রাচীনকালে বাঙালিদের মধ্যে কারা অলঙ্কার পরত? নারী পুরুষ উভয়ই। প্রশ্ন 22, প্রাচীনকালে কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা পরত কারা? সাধারণ পরিবারের মেয়েরা। প্রশ্ন 23, বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কি? বাঙালির বহুকালের প্রিয় খাদ্য হচ্ছে কি? ভাত। সর্বশেষ 24 নম্বর প্রশ্ন আছে, পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে কোন খাবারের কথা বলা হয়েছে? পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ এই খাবারের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।